প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে 2014 সালে যে অঙ্কটা এসেছে এটা সমাধান করার চেষ্টা করব এবং আপনার সাথে থাকবেন। তো আমরা এর বিগত ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করেছি কিভাবে ছক করতে হয়। তো ছকের আমাদের যে দুইটা ঘর কমন থাকে, একদম ক্যাশ আর ক্যাপিটাল, সেটা আমরা আগে লিখে ফেলবো যে ক্যাশ এবং ক্যাপিটাল, এটা দুইটা ঘর আমাদের একদম কমন প্রতিটা অঙ্কে থাকবে। এরপর আমরা যদি এন্ট্রিগুলো পড়ার চেষ্টা করি যে শফিক ইনভেস্টেড দিস ক্যাশ টু এ নিউ কার ওয়াশিং মেশিন। সে ইনভেস্ট করেছে, মানে আমার ক্যাশ বৃদ্ধি পেয়েছে, ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে এবং ক্যাশ ক্যাপিটালের ঘর আমাদের অবশ্যই বিদ্যমান আছে। 4 তারিখে দ্য বিজনেস ব্রোড ধার করেছে কত টাকা? 4000 টাকা ব্যাংক থেকে এবং নোট পেয়েবল সাইন করেছে কত? 4000 টাকা। এবং তাহলে নোট পেয়েবল আমাদের একটা ঘর নিতে হবে, কারণ আমরা জানি আমাদের কিসের ঘর নিতে হয়? অ্যাসেট এবং লাইবিলিটিসের ঘর নিতে হয়। তো এরপর যদি আমরা আসি, কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং 10,000 ওয়াশ পারচেস, তার মানে আমরা ইকুইপমেন্ট কিনেছি, তাহলে ইকুইপমেন্টের একটা ঘর হবে এবং সেই ইকুইপমেন্টের বদলে ক্যাশ দিয়েছি 5000 টাকা এবং নোট পেয়েবল দিয়েছি 5000 টাকা। তাহলে আমাদের নোট পেয়েবলের ঘর আমরা একটা আগে থেকেই রেখে দিয়েছি। এবং 8 তারিখে সাপ্লাইসের কথা বলা আছে, তাহলে অবশ্যই সাপ্লাইসের জন্য কি করতে হবে? একটা ঘর তৈরি করতে হবে। এবং সাপ্লাইসটা কিনেছি কি? অন অ্যাকাউন্টে। তো বাকিতে কিনলে অবশ্যই আমরা জানি যে বাকিতে কোনো কিছু কিনলে পাওনাদারের সৃষ্টি হয়, তাহলে পাওনাদারের জন্য কি করতে হবে? একটা ঘর সৃষ্টি করতে হবে। এবং বলছে যে আমরা যদি একদম 20 তারিখে পড়ি, তাহলে 20 তারিখে বলছে যে রেভিনিউ টাকা 2000 আর্ন বাট নট ইয়েট কালেক্টেড, মানে আমরা আয় করেছি বাট টাকাটা সংগ্রহিত হয়নি। তাহলে আমরা যদি আয় করেছি, টাকা সংগ্রহিত না হয়ে থাকে, তাহলে অবশ্যই টাকাটা আমি কার কাছে পাই? আর আমি যদি কার কাছে পাই, তাহলে দেনাদারের সৃষ্টি হয়। তাহলে দেনাদারের জন্য কি করতে হবে? ঘর করতে হবে। তাহলে আমাদের এন্ট্রিগুলা কোন কোন ঘর হবে এগুলো আমরা পরে ঘরগুলো দিলাম, বাদ বাকি যে এন্ট্রিগুলো আছে আমরা অঙ্কে অ্যাপ্লাই করার সময় খেয়াল করব। তো আমাদের বলছে যে prepare a summary of transaction showcasing the effect of accounting equation and showing the proof of accounting equation। মানে এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে, একটা হচ্ছে তোমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করে দেখাতে হবে এবং পরে প্রুফ দেখাতে হবে। তো বিগত ক্লাস আমরা প্রুফও শিখেছি কিভাবে প্রুফ করতে হয়। তো আমরা একদম 1 তারিখের এন্ট্রিটা যদি করি, শফিক ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু এ নিউ কার ওয়াশিং মেশিন। সে বিনিয়োগ করেছে, তাহলে বিনিয়োগ করে আমাদের ক্যাশ বাড়বে। বিনিয়োগ করলে আমাদের কি হবে? ক্যাশ বাড়বে। আমরা ক্যাশ বাড়িয়ে দিলাম কত টাকা? 20,000। এবং ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়িয়ে দিলাম কত? 20,000। এরপর বলছে দ্য বিজনেস ব্রোড 4000 ফর ব্যাংক অ্যান্ড নোট পেবল ওয়াজ সাইন, মানে সে ধার করেছে 4000 টাকা। তাহলে আমরা ধার করলে নগদে অবশ্যই, ধার কখনো বাকিতে হয় না। তো 4000 টাকা কোথায় দিলাম? ক্যাশে দিলাম। এবং সে বিনিময়ে কি করেছে? একটা নোট পেয়েবল সাইন করেছে। তাহলে নোট পেয়েবল হচ্ছে আমাদের দায়, তাহলে আমি 4000 টাকা কোথায় দেখিয়ে দিলাম? দায় দেখিয়ে দিলাম। এবার যদি আমরা 6 তারিখে আসি, কার ওয়াশ ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াশ পারচেস, আমরা ইকুইপমেন্ট কিনেছি কত টাকা? 10,000 টাকা। তাহলে আমরা 10,000 টাকা কোথায় দিব? ইকুইপমেন্টে দিয়ে দিব। এরপর বলছে যে এর 5,000 টাকা পরিশোধ করেছি কিসে? ক্যাশে। তাহলে আমরা ক্যাশ থেকে বাদ দিয়ে দেবো কত? 5,000, যেহেতু পরিশোধ করেছি। এবং বিনিময়ে আবার নোট পেয়েবল দিয়েছি একটা কত? 5,000 টাকা। তাহলে নোট পেয়েবল বাড়বে আমাদের কত? 5,000। তাহলে আমরা নোট পেয়েবল বাড়াই দিলাম কত? 5,000 টাকা। ওকে, তাহলে আমরা জানি যে প্রতিটা এন্ট্রি শেষে আমাদের ব্যালেন্স করতে হয়, আমরা সুন্দর করে ব্যালেন্স করে দিলাম। এরপর যদি আমরা 8 তারিখে সাপ্লাইস কস্টিং ওয়ার পারচেস অন অ্যাকাউন্ট, মানে সাপ্লাইস আমরা বাকিতে কিনেছি, এখন বাকিতে কিনি আর নগদে কিনি, সাপ্লাইস তো আমার বাড়বে। তাহলে আমি সাপ্লাইস বাড়াই দিলাম কত? 2000 টাকা। আর বাকিতে কেনার কারণে বাড়বে কি? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমি 2000 টাকা দিয়ে দিলাম। এরপর যদি 10 তারিখে এন্ট্রিতে যাই, টাকা 1000 পেমেন্ট ওয়াজ মেড অন নোট পেয়েবল, মানে নোট পেয়েবল 1000 টাকা আমি দিয়ে দিয়েছি। কিসে দিয়েছি? ক্যাশে দিয়েছি। তাহলে ক্যাশ থেকে বাদ যাবে কত? 1000। এবং নোট পেয়েবল মানে পাওনাদার কমে যাবে কত? 1000। তাহলে আমরা পাওনাদার থেকে বাদ দিয়ে দিলাম। এরপর যদি আমরা দেখি 15 তারিখে ক্যাশ রেভিনিউ 6000 টাকা ওয়াজ কালেক্টেড, মানে আয়ের টাকা আমরা ক্যাশে পেয়েছি, তাহলে ক্যাশে যোগ দিব কত? 6000 টাকা। এবং যেহেতু রেভিনিউ, আমরা জানি যে আমাদের যে হিসাব সমীকরণ ছিল শেষে বিগত ক্লাসগুলোতে আপনারা দেখেছেন যে রেভিনিউ আমাদের কি হয়? রেভিনিউ আমাদের যোগ হয়। তাহলে আমরা রেভিনিউ যোগ করে দিলাম কত? 6000 টাকা। ক্যাপিটালের সাথে যোগ হয়। আমরা আবার ব্যালেন্স করলাম, প্রতিটি এন্ট্রি শেষে ব্যালেন্স করতে হবে আমাদের। এরপর যদি আমরা 20 তারিখে আসি, রেভিনিউ টাকা 2000 টাকা ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড, আবারও রেভিনিউ পেয়েছি বাট এখন টাকা পাইনি। তাহলে টাকা যদি নগদে না পাই, তাহলে অবশ্যই সেটা কোথায় যাবে? অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে। তাহলে আমরা দিয়ে দিলাম অ্যাকাউন্ট রিসিভেবলে কত টাকা? 2000 টাকা। এবং রেভিনিউ কোথায় যায়? ক্যাপিটালের সাথে যোগ হয়, তা আমরা ক্যাপিটালে যোগ দিয়ে দিলাম।
এরপর যদি আসি 25 তারিখে, রেন্ট এক্সপেন্স অফ টাকা 1500 ওয়াজ পেইড ফর ক্যাশ, মানে রেন্ট এক্সপেন্স আমরা পরিশোধ করেছি ক্যাশে, তাহলে ক্যাশে পরিশোধ করলে ক্যাশ থেকে বাদ যাবে, আর এক্সপেন্স কোথা থেকে বাদ যায়? ক্যাপিটাল থেকে বাদ যায়, আমরা ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিলাম। তো এরপর যদি আসি আমরা 25 তারিখে আবার আরেকটা এন্ট্রি আছে, ওয়েজেস 1000 টাকা, স্যালারিজ 5000 টাকা আর পেইড ফর ক্যাশ, তাহলে 5 আর 1 কত টাকা? 6000 টাকা। 6000 টাকা ক্যাশ থেকে কমবে, আর এক্সপেন্স কোথা থেকে বাদ যায়? ক্যাপিটাল থেকে বাদ যায়, তাহলে আমরা ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিলাম 6000। এরপর যদি আমরা আসি 30 তারিখে, সাপ্লাইজ কস্টিং 1800 আর ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেজ অন অক্টোবর 8, মানে অক্টোবর 8 তারিখে আমরা কি করেছি? 2000 টাকা সাপ্লাইজ বাকিতে কিনেছিলাম, এখন কি করেছি? সেটা ইউজড হয়ে গেছে। তো সাপ্লাইজ যদি ইউজড হয়ে যায় তাহলে আমরা কি করতে হবে? সেটা সাপ্লাইজ, মানে আপনি ধরুন আপনি মাসের শুরুতে 10টা কলম ছিল আপনার কাছে এবং আপনি 8টি ব্যবহার করে ফেলেছেন, তাহলে আমাদের এখন অবশিষ্ট আছে কয়টা? 2টা, কিন্তু 8টি তো ইউজড হয়ে গেছে। ইউজড হলে কি হয়? সম্পদ কমে যায়, তাহলে আমরা এখন সম্পদকে কমিয়ে দেবো কত টাকা? 1800 টাকা। আর সম্পদ কমলে কি হয়? খরচ হয়, তাহলে সাপ্লাইজ এক্সপেন্স হবে কত? 1800 টাকা। তো আমরা যদি এই প্রত্যেকটা ব্যালেন্স আলাদা আলাদাভাবে যোগ করি এবং লাস্টে আমরা টোটাল 28700 টাকা হয়েছে, 28700 টাকা হয়েছে দুই পাশে। এখন যদি আমরা প্রুফ করি, প্রুফ একদম সহজ। অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আমরা সুন্দর করে লিখব, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আমরা সুন্দর করে লিখলাম। এরপর অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে করি আমরা? অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি লিখলাম আমরা, অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এবং অ্যাসেট সাইডে কি কি ছিল? অ্যাসেট সাইডে ছিল ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইজ। আমরা লিখব ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইজ সমান দায়ের সাইডে কি ছিল? নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল। আমরা লিখব নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাপিটাল। এবং এখানে লাস্টে যে ব্যালেন্সগুলো আছে এই ব্যালেন্সগুলো আমরা যার যার ব্যালেন্স বসিয়ে দিব। তাহলে আমরা যার যার এখানে যত ব্যালেন্স ছিল সবগুলো বসিয়ে দিলাম, আবার এই পাশে যত ব্যালেন্স ছিল সেগুলো বসিয়ে দিলাম। দুটো যোগ করলে আমরা জানি 28700 হবে, 28700 এই যে এখানে লিখলাম এবং এটা প্রুফ লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এই ভিডিওতে প্রথমে আমরা 2014 সালে একটা অঙ্ক সমাধান করেছি এবং এই ভিডিওতে আমরা ফার্স্ট ইয়ারে 2015 সালে যে অঙ্কটা আসছে সেটাই সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা একটু ভালো করে পড়ে দেখি, এখানে বলছে মিস্টার জাহিদ passing bachelor degree in medical science started practice under firm's name জাহিদ মেডিকেল সেন্টার on June 1, 2015, মানে মিস্টার জাহিদ একজন মেডিকেল সায়েন্সের ডিগ্রিধারী, সে একটা প্র্যাকটিস শুরু করছে 2015 সালের জুনের 1 তারিখে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার, তার প্রথম মাসে যেসব তথ্য সংঘটিত হয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এই অঙ্ক করার আগে প্রত্যেকেই জানেন আমরা কি করি, আমরা ছকগুলো আগে করার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখি ক্যাশ আর ক্যাপিটাল, আমরা বরাবরের মতোই জানি এই দুটো হচ্ছে কমন। তো ক্যাশ ক্যাপিটাল আমরা দেখালাম কমন। এরপর আমরা দেখব যে আসলে আমাদের নতুন কি কি ছক সংগঠিত হতে পারে। তো আমরা যদি দেখি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ক্যাশ, আলমিরা, টেবিল, চেয়ার, কস্টিং টাকা 1 লাখ। এখন ক্যাশ তো আমরা নিয়েছি, আলমিরা, টেবিল, চেয়ার সব একসাথে আমরা এটাকে ফার্নিচার বোঝায়, তো আমরা ফার্নিচারের জন্য একটা ঘর ক্রিয়েট করব। এরপর যদি আমরা দেখি যে পেইড রেন্ট ফর দ্য মান্থ, রেন্ট পরিশোধ করলে ঘর হয় না, ভার্সেস মেডিকেল ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্টের জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? একটা ঘর তৈরি করতে হবে। তো আমরা ইকুইপমেন্টের জন্য ঘর তৈরি করলাম। এরপর 4 তারিখে বলছে মেডিকেল সাপ্লাইজ, তাহলে সাপ্লাইজ মানে মনিহারি, মনিহারির জন্য আমাদের কি করতে হবে? একটা ঘর তৈরি করতে হবে। আচ্ছা, আমরা 1 তারিখটা একটু মিস্টেক করে গেছি, এখানে একটু দেখেন পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই, মানে সে কি করেছে? সে জুন মাসের ভাড়া এবং জুলাই মাসের ভাড়া একই তারিখে দিয়ে দিয়েছে। তাইলে জুন মাসেরটা তো আমার চলতি মাস এবং জুলাই মাসেরটা হচ্ছে সামনের মাস, মানে 2 মাসের ভাড়াই আমরা কি করেছি? অগ্রিম দিয়ে দিয়েছি। তাহলে অগ্রিম যদি ভাড়া দেয় তাহলে আমাদের অবশ্যই সেটার নাম হচ্ছে প্রিপেড রেন্ট এবং প্রিপেড রেন্ট নামে একটা ঘর তৈরি করতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা আসি 16 তারিখে বিল পেশেন্ট ফর ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডার, মানে সে 40,000 টাকার মূল্যের একটা সেবা দিয়েছে কিন্তু টাকা পাইনি, সে পেশেন্টকে একটা বিল ধরাই দিছে। তো আমি যদি কাউকে বিল ধরাই দিই তাহলে অবশ্যই আমি টাকা তার কাছে পাবো। তো আমি যদি কারো কাছে টাকা পাই তাহলে অবশ্যই কিসের ঘর হবে? অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর হবে। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা সুন্দর করে ঘর সৃষ্টি করব। আচ্ছা, এরপর বলছে
21 তারিখে ক্যাশ 20,000 টাকা পুরো একটা ধার করেছি ব্যাংক থেকে, এবং বিনিময়ে কি নিয়ে গেছে, নোট পেয়েবল নিয়ে গেছে। আমি তো নোট পেয়েবল একটা সাইন করে আসছি, আর নোট সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়, তাহলে নোট পেয়েবল নামে আমাদের একটি ঘর তৈরি করতে হবে। এরপর যদি আমরা একটু ভালো করে পড়ে দেখি যে 4 তারিখে পারচেস মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। তো কোনো কিছু যখন আমরা বাকিতে ক্রয় করি তখন আমাদের অবশ্যই পাওনাদার বাড়ে। তো পাওনাদার বাড়লে আমাদের কি করতে হবে, পাওনাদারের জন্য একটা ঘর তৈরি করতে হবে। আমরা পাওনাদারের জন্য একটা ঘর তৈরি করলাম। তো এই পুরো অঙ্কটা করে আমরা এই কয়টা ঘরেই তৈরি করতে পেরেছি। তো আমরা এখন একদম মূল অঙ্কে চলে যাব। তো মূল অঙ্কে যাওয়ার আগে আমরা দেখতেছি যে এখানে মূল অঙ্কে 1 তারিখে কি বলছে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ক্যাশ 1,50,000, আলমিরা, টেবিল, চেয়ার কস্টিং 1 লাখ। তাহলে ক্যাশে যাবে কত, ক্যাশে যাবে 1,50,000। তাহলে আমরা ক্যাশে নিলাম কত, 1,50,000, এবং আলমিরা, টেবিল, চেয়ার সবগুলোই ফার্নিচারের অন্তর্ভুক্ত। তো আমরা ফার্নিচার নিলাম কত, 1 লাখ। তাহলে এই ক্যাশের 1 লাখ এবং ফার্নিচারের 1 লাখ দুটো মিলে সে ব্যবসা শুরু করছে 2,50,000। তাহলে 2,50,000 টাকা আমরা দেবো কোথায়, ক্যাপিটালে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে সমীকরণটা সুন্দর করে লিখে দিয়েছি। এরপর যদি আমরা দেখি যে 1 তারিখে কি বলছে, 1 তারিখে দ্বিতীয় 1 তারিখের কি পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই 2015 10,000 টাকা। সে 1 তারিখে জুন মাসের এবং জুলাই মাসের রেন্ট পরিশোধ করে দিয়েছে। কিসে পরিশোধ করেছে, ক্যাশে পরিশোধ করেছে। তাহলে আমরা ক্যাশ থেকে কি করব, ক্যাশ থেকে মাইনাস করব, এবং সে 2 মাসের ভাড়া যেহেতু অগ্রিম দিয়েছে তাহলে রেন্টটা এখানে প্রিপেড হিসেবে গণ্য হবে, মানে অগ্রিম দিয়েছি, তাহলে প্রিপেড রেন্টে যাবে কত, 10,000 টাকা। তাহলে আমরা এর পরবর্তীতেই ব্যালেন্স করব, প্রতিটা এন্ট্রি শেষে ব্যালেন্স করার চেষ্টা করবেন আপনারা। এবং 2 তারিখে দেখছি পারচেজ মেডিকেল ইকুইপমেন্ট ফর ক্যাশ, ক্যাশ দ্বারা আমি মেডিকেল ইকুইপমেন্ট কিনেছি। তাহলে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট বাড়বে কত টাকা, 50,000 টাকা। আমি মেডিকেল ইকুইপমেন্ট বাড়িয়ে দিলাম 50,000, এবং আমি ক্যাশ থেকে যেহেতু কিনেছি আমাদের ক্যাশ কমে যাবে কত, 50,000 টাকা। বরাবরের মতোই ব্যালেন্স করলাম। এরপরে চলে যাবো আমি পরের এন্ট্রিতে 4 তারিখে। 4 তারিখে কি বলছে, পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। তো আমরা খেয়াল রাখবো যখন কোনো কিছু বাকিতে কেনা হবে সেটার আগে অন অ্যাকাউন্ট লেখা থাকে, ঠিক আছে। তো অন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমরা দেখি সাপ্লাইজ অবশ্যই বাড়বে, বাকিতে কিনি আর নগদে কিনি, তো সাপ্লাইজ বেড়েছে কত আমার, 10,000 টাকা। এবং বাকিতে কিনছি মানে পাওনাদার আমার বেড়েছে, কারণ সে আমার কাছে টাকা পাবে, তো পাওনাদারকে বাড়িয়ে দেবো 10,000 টাকা। তো পরবর্তীতে আমরা আবার সুন্দর করে ব্যালেন্স করলাম। এরপর 11 তারিখে যদি আসি, সার্ভিস রেভিনিউ রিসিভ ফর ক্যাশ টাকা 60,000। আমি সেবা দিয়ে নগদ টাকা পেয়েছি কত টাকা, 60,000। তাহলে আমাদের যেহেতু নগদ পেয়েছি ক্যাশ বাড়বে। আর রেভিনিউ কি হয়, এই যে এখানে আমরা দিয়ে দিচ্ছি রেভিনিউ, ক্যাপিটালের সাথে কি হয়, এই যে ক্যাপিটালের সাথে রেভিনিউ কি হয়, যোগ হয়। তাহলে আমরা যোগ দিয়ে দিলাম রেভিনিউ 60,000 টাকা। এরপর বলছি 16 তারিখ বিল পেশেন্ট 40,000 ফর ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডার। একটা পেশেন্টকে আমি সেবা দিয়েছি, বাট সে আমাকে টাকা দেয়নি, কিন্তু তাকে আমি বিলের কাগজ ধরিয়ে দিয়েছি। তো তার কাছে আমি টাকা পাবো। তো তাহলে তার কাছে যদি আমি টাকা পাই তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সুন্দর করে আপনার বাড়িয়ে দিলাম আমি অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, 40,000 টাকা। আর যেহেতু এটা সেবা দিয়েছি, রেভিনিউ হয়েছে, তো রেভিনিউ কোথায় যোগ হয়, ক্যাপিটালের সাথে যোগ হয়। আমরা রেভিনিউ ক্যাপিটালের সাথে যোগ দিলাম। আমরা পরবর্তী এন্ট্রি সুন্দর করে পড়ার চেষ্টা করব। দেখি পরবর্তী এন্ট্রিতে কি বলেছে। জুন 21 তারিখ আমরা দেখি ক্যাশ 20,000 ব্রোড ফ্রম এর ব্যাংক অন নোট পেয়েবল। মানে আমি ব্যাংকে গিয়েছিলাম ধার করার জন্য, ব্যাংক আমার থেকে একটা নোট পেয়েবল সাইন করে নিয়েছে এবং সে আমাকে 20,000 টাকা ক্যাশ দিয়েছে। তাহলে আমি 20,000 টাকা দিয়ে দিলাম ক্যাশে, এবং নোট পেয়েবলে যাবে কত, 20,000 টাকা। পরবর্তী ব্যালেন্স করার পরে আমরা যদি পরের এন্ট্রিতে চলে যাই, যে রিসিভ 30,000 ফর পেশেন্ট বিল্ড অন জুন 16। এই যে জুন 16তে আমি যে 40,000 টাকা বিল করেছিলাম, এখন এই পেশেন্ট আমাকে কি করেছে, 30,000 টাকা পরিশোধ করে দিয়েছে। 30,000 টাকা পরিশোধ করলে অবশ্যই আমার ক্যাশে যোগ হবে, কারণ 30,000 টাকা আমি নগদে পেয়েছি। আর যেহেতু পাওনাদার কাছে আমি পেতাম 40,000, সে আমাকে 30,000 দিয়ে দিয়েছে, এখন তার কাছে আমি 30,000 পাই না, বলে 30,000 দেনাদার থেকে কমে যাবে। তাহলে কত টাকা, 30,000 টাকা কমিয়ে দিলাম আমরা। এরপর যদি আমরা পরের এন্ট্রি করি, জুন 30-এ বলছে যে রিসিভ টেলিফোন বিল ফর টাকা 5,000। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা অনেকেই এই এন্ট্রিটা ভুল করে থাকেন, যে আপনারা ভাবেন যে টেলিফোন বিল দিয়েছে, টেলিফোন বিল একটা খরচ। আসলে টেলিফোন বিল এখানে একটা খরচ না, টেলিফোন বিল একটা দায়। যেমন আপনি রিসিভ করেছেন টেলিফোন বিলটা, আপনি কি করেছেন, টেলিফোন বিলটা আপনি রিসিভ করেছেন। তো কারো বাসায় যদি বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দেয়, তখন তো আপনি সেটা সাথে সাথে খরচ হিসেবে ধরেন না। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে দায়। তো এই যেটা সেরকমই। তাহলে আমাদের এখানে কি হবে, দায় বাড়বে। তো আমরা দায়কে বাড়ানোর চেষ্টা করি। দায় মানে কি,
তার মানে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বাড়িয়ে দিলাম কত, 5,000। আর যেহেতু টেলিফোন বিল একটা খরচ, তা খরচটা কি হয় ক্যাপিটাল থেকে এই যে এক্সপেন্সটা কি হয় মাইনাস হয়, তাহলে আমরা মাইনাস করে দিলাম টেলিফোন বিল। এর পরবর্তীতে যদি ব্যালেন্স করি, ব্যালেন্স করার পর আমরা পরের এন্ট্রিতে চলে যাব। এখানে বলছে যে পেইড স্যালারি 1,000, ইলেকট্রিসিটি বিল 6,000, তো 6 10 কত হয় 16,000। তো 16,000 আমরা ক্যাশ থেকে মাইনাস করবো, আর এক্সপেন্স কোথা থেকে বিয়োগ হয়, ক্যাপিটাল থেকে বিয়োগ হয়। আমরা ক্যাপিটাল থেকে বিয়োগ করে দিলাম 16,000। এরপর আমরা আবার সুন্দর করে ব্যালেন্স করলাম। এর পরবর্তীতে বলছে মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড 2,000 টাকা। এই যেটার মানে হচ্ছে যে মেডিকেল সাপ্লাইজ আমরা হাতে 2,000 টাকা রাখবো। তো উদাহরণটা হচ্ছে এরকম, আপনি যদি মাসের শুরুতে কিছু কেনেন এবং মাসের শেষে সেটা যদি কিছুটা রয়ে যায়, যেমন আপনি মাসের শুরুতে 20টা কলম কিনলেন, মাসের শেষে যে দেখলেন আপনার কাছে 5টা আছে, তাহলে আর 15টা আপনি কি করেছেন, আর 15টা আপনি খরচ করে ফেলেছেন। তো সেরকম এইটা যে মেডিকেল সাপ্লাইজ 2,000 টাকা রেখে বাদ বাকি খরচ দেখাতে হবে। তো মেডিকেল সাপ্লাইসের ঘরে যদি আমরা যাই, এখানে মেডিকেল সাপ্লাইস কত আছে 10,000 টাকা, তাহলে হাতে রাখতে হবে কত 2,000, তাহলে বাদ বাকি 8,000 টাকা আমি কি করবো, আমি খরচ দেখিয়ে দিব। তাহলে 8,000 টাকা খরচ দেখলাম, আর খরচ কি এক্সপেন্স, এক্সপেন্স কোথা থেকে মাইনাস হয় ক্যাপিটাল থেকে, তাহলে ক্যাপিটাল থেকে মাইনাস করে দিলাম এবং আমরা ব্যালেন্স করলাম। এখন আমাদের মূলত দেখা যাচ্ছে অঙ্কটা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে অঙ্কটা শেষ হয়নি। এখানে একটা এন্ট্রি উজ্জ আছে যেটা আমাকে অবশ্যই কাজ করতে হবে। সেটা হচ্ছে আমি যে 2 মাসের জন্য এখানে রেন্ট দিয়েছিলাম, 2 মাসের জন্য এখানে রেন্ট দিয়েছিলাম জুন আর জুলাই মাসের জন্য। যখন আমার জুলাই মাসটা শেষ হয়ে গেল, এখানে এই অঙ্কের জুন মাসটা শেষ হয়ে গেল, তাহলে জুন মাস যে মাসটা শেষ হয়েছে অবশ্যই সেটা আমার খরচ হিসেবে দেখিয়ে দিতে হবে। তো আমি 2 মাসের জন্য দিয়েছিলাম 10,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত হয় 5,000। তাহলে আমাদের প্রিপেড রেন্ট থেকে এখানে 5,000 মাইনাস করতে হবে, আর খরচ যেহেতু কি এক্সপেন্স, এক্সপেন্স কোথা থেকে বাদ যায় ক্যাপিটাল থেকে মাইনাস করবো। তারপর আমরা সুন্দর করে আবার প্রত্যেকটা ঘর ব্যালেন্স করব এবং যোগ করার পর আমার এসেছে 3,61,000, 3,61,000। এই ছিল আমাদের অঙ্ক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।